আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে গত পরশুদিন আমি একটা ভিডিও বানিয়েছি গাইবান্ধার পলাশবাড়ি যে উপজেলা আছে সেখানকার ২ নম্বর হোসেনপুর ইউনিয়নে একটি আপনার মন্দির নির্মাণ হচ্ছিল। হিন্দু ধর্মাবলম্বীরা সেখানে ৭৬% জমির উপরে প্রায় ২২ কোটি টাকা ব্যয়ে, যেটা শোনা যায় অনলাইনে বিভিন্ন জায়গাতে, একটি বেশ বড়সড় মন্দির নির্মাণ করা হচ্ছিল। এবং আমি দেখিয়েছি যে সেই মন্দির নির্মাণের আগে কিভাবে হেফাজতে ইসলাম, জামাতে ইসলাম, হিজবুত তাহরির অর্থাৎ জামাতে ইসলামের যত রকমের শাখা আছে, গোপন গুপ্ত যত শাখা, মূল মাদার অর্গানাইজেশন তো জামাতে ইসলামী, এরা কিভাবে এই মন্দিরটাকে বন্ধ করার জন্য উঠে পড়ে লেগেছিল। তাদের কথা হচ্ছে যে একটা মন্দিরে কোন ভাস্কর্য থাকবে, কোন মূর্তি থাকবে, কোন আরাধনার বস্তু থাকবে, সেগুলো তারা নির্ধারণ করে দিবে। আপনার মূর্তি এত লম্বা হতে পারবে না, এত ফিট হতে পারবে না, এইখানেই কেন হতে হবে, এই জায়গাতে কেন, উদ্দেশ্য কি, ভারতের হাই কমিশনার সেখানে কেন উদ্বোধন করবে, ব্লা ব্লা ব্লা। আমার ওই ভিডিওতে আমি পরিষ্কার করে বলেছিলাম বাংলাদেশে প্রত্যেকটা ধর্ম তার নিজ নিজ ধর্ম পালন করবে, নিজ নিজ ধর্ম পালন করবার জন্য তার ধর্মীয় প্রতিষ্ঠান, মন্দির, মসজিদ, প্যাগোডা নির্মাণ করতে পারবে। এটা আমাদের সংবিধানের ৪১ নম্বর যেই ধারাটা আছে, সে অনুচ্ছেদ আছে, সেটা বলে। আমি একটু পড়ে শোনাই। বাংলাদেশের সংবিধানের ৪১ নম্বর অনুচ্ছেদে ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে। আইন, জনশৃঙ্খলা, নৈতিকতা সাপেক্ষে প্রতিটি নাগরিকের যে কোনো ধর্ম অবলম্বন, পালন ও প্রচারের অধিকার এবং প্রত্যেক ধর্মীয় সম্প্রদায়ের নিজস্ব প্রতিষ্ঠান স্থাপন, রক্ষণ ও ব্যবস্থাপনার অধিকার এতে সুরক্ষিত হয়েছে। পরিষ্কার কথাবার্তা। ৪১-এর একে একদম পরিষ্কারভাবে বলা আছে যে যে কোনো নাগরিক তার ধর্ম পালন করতে পারবে, ধর্ম পালন করতে গিয়ে তার ধর্মীয় উপাসনালয় তৈরি করতে পারবে, সেটা সুরক্ষা করতে পারবে, ব্যবস্থাপনা তারা করতে পারবে। এখন বাংলাদেশের যে মোল্লাগুলো আছে, উগ্র মোল্লা যারা আছে, যাদেরকে আমরা মোটামুটি চিনি, জানি, এদের নাম হচ্ছে তৌহিদি জনতা। এরা আমাদের নাম বিক্রি করে খায়, অর্থাৎ অপকর্ম, যত রকমের নোংরা কাজগুলো তারা করে এবং ওগুলা করে বলে বাংলাদেশের সমস্ত মুসলমান এটা চায়। আসলে সমস্ত মুসলমান এটা চায় না, এটা শুধু ওরাই চায়। আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাতে চাই আজকে, যেই কারণে ওই আমার আগের ভিডিওটার ফলো আপ আমি যে কারণে করছি, এটা খুবই গুরুত্বপূর্ণ। সেই ভিডিওটাতে আমরা দেখতে পাচ্ছি, যেটা আমার কাছে খুবই ডিস্টার্বিং, হিন্দুদের যে পবিত্র যেই রামের যেই ভাস্কর্য আছে বা সেটা ছবি এঁকে সেখানে জুতা পেটা করা হচ্ছে। সেখানে বলছে মারো। হ্যাঁ, আমি আপনাদেরকে দেখাই। দেখুন, এই হুজুরগুলো এরা বলছে মানি না, মানবো না, বাংলাদেশে রামের ভাস্কর্য তারা মানি না, মানবো না। আমি আবার একটু একটু দেখাবো, শুরু থেকেই দেখাবো। দেখেন দেখেন, জুতা দিয়ে পেটাচ্ছে। অর্থাৎ অর্থাৎ যে হিন্দুদের যেই পবিত্র মানুষ যিনি রয়েছেন, মানব যিনি রয়েছেন, শ্রীরাম, তাকে তার একটা ছবি এঁকে সেই ব্যানারের মধ্যে জুতা দিয়ে পেটাচ্ছে। কল্পনা করেন তো যে আমাদের মুসলমানের, আমাদের যারা অত্যন্ত সম্মানিত যারা রয়েছে কোনো একটা দেশে, আমাদের সম্মানিত নবী, রাসূল, পয়গম্বর, আল্লাহর বন্ধু, অলি, তাদেরকে এরকম জুতা দিয়ে পেটাচ্ছে, আমাদের কেমন লাগে? এর আগে আমরা দেখেছি যে পশ্চিমা দেশের অনেক জায়গাতে কোরআন শরীফকে পুড়িয়ে ফেলা হয়েছে, যেগুলোতে আমরা অত্যন্ত মর্মাহত হয়েছি, কষ্ট পেয়েছি, প্রতিবাদ করেছি সেগুলার। আজকে চিন্তা করে দেখুন তো যে এইটার রিপারকেশন হিসেবে যদি আজকে ভারতে মুসলিম ধর্মের কোনো শ্রদ্ধেয় ব্যক্তিকে নিয়ে এরকম অবমাননাকর কাজ করা হয়, তাহলে আমাদের কেমন লাগবে? আমি নিশ্চিত যে বাংলাদেশের সমস্ত মানুষ তার এটাকে সাপোর্ট করেনি। এটাতে গুটি কয়েক কিছু মানুষ, যাদেরকে আপনারা চেনেন, আপনাদের মোটামুটি পরিচিত এই লোকগুলো। এখন প্রশ্ন হচ্ছে যে প্রত্যেকটা দেশেই এরকম উগ্রবাদী থাকবে,
এই বাংলাদেশে 20 কোটি জনগণের মধ্যে এদের মতো সবাই না, শান্তিপ্রিয় মানুষ এবং অনেক মুসলমান যারা আছে তারাই অবাক হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে প্রশাসন কি করছে? আমাদের দেশের সংবিধানের এই অনুচ্ছেদটা অনুযায়ী কিন্তু আমাদের পেনাল কোডে আইনও করা আছে, যেমন 295 ক 295, যেখানে বলা হয়েছে যে কোনো, দুটোকে আমি মিলিয়েই পড়ছি, যে কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে বা ধর্ম নিয়ে কেউ যদি কোনো অবমাননাকর কথাবার্তা বলে সেটার বিরুদ্ধে মামলা দায়ের করা যেতে পারে। কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে 95 কত সম্ভবত প্রতিষ্ঠানগুলো আছে, অর্থাৎ ধর্মীয় প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, গির্জা, প্যাকোডা, এইসব জায়গাতে যদি কেউ আক্রমণ করে অবমাননাকর কথা বলে তাহলে তার বিরুদ্ধে মামলা করা যেতে পারে। এটা সরকারের অনুমতি লাগে 295 ক এর ক্ষেত্রে, আমি জানি 295 ক দুইটা একসাথে পড়তে হবে। তো এই জায়গাতে এই বর্তমানে দখলদার বাহিনী যারা আছে, এই বিএনপি, তারা কোথায়? বিএনপি যখন এবার ইলেকশন করলো, ওরা কি জানে যে ওদের কতগুলো আসনে ওরা জয়লাভ করেছে সরাসরি হিন্দুদের ভোটে? হিন্দুরা কিংবা অনেক মানুষ আছে যারা ভয় পেয়েছে যে বিএনপিকে ভোট দিবে, এবং বিএনপি মুক্তিযুদ্ধের কথা বলেছে, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেছে, প্রচুর মানুষ ভোট দিয়েছে এই ভয়ে যে তা না হলে জামাতে ইসলামী এসে যাবে। আজকে খেয়াল করে দেখুন, এইটা নিয়ে বিএনপির কোনো ধরনের রা নেই, বিএনপির কোনো ধরনের বক্তব্য নাই। আজকে যদি মুসলিম ধর্মের কোনো কিছু নিয়ে এই ধরনের অবমাননাকর কিছু হতো, গ্রেফতার হতো না, মামলা হতো না। তাহলে হিন্দু ধর্মের অবতারকে নিয়ে, হিন্দু ধর্মের শ্রদ্ধেয় ব্যক্তিদেরকে নিয়ে যে এরকম প্রকাশ্যে এই ঘটনাগুলো হচ্ছে, বিএনপি কোথায়? এই শ্রীরামকৃষ্ণের যেই ভাস্কর্য বা মূর্তি, যেটাই বলি না কেন, এই যে এই পলাশবাড়িতে উপজেলাতে এই মন্দিরে থামিয়ে দেওয়া হলো, নির্মাণ কাজ থামিয়ে দেওয়া হলো, এইটার ব্যাপারে বিএনপির কোনো স্ট্যান্ড আছে কি? কেউ কি আমাকে জবাব দিতে পারবে যে বাংলাদেশে হাজার হাজার মসজিদ সৌদি আরবের টাকাতে হয়েছে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন ডিপ্লোম্যাট সেসব মসজিদ উদ্বোধন করেছে, হাজার হাজার মাদ্রাসাকে টাকা দিচ্ছে, পেট্রো ডলারের টাকা তারাই বাংলাদেশে ঢালছে? এইটা নিয়ে কেউ কখনো প্রশ্ন তুলেছে যে এই টাকার উৎস কি? বা কোনো মানুষ যখন মসজিদ নির্মাণ করে তার সেই মসজিদের ওই লোকটা কেমনে মসজিদ নির্মাণ করলো, সেই টাকার উৎস কি? তাহলে এই হরিদাস বাবু নামে যে ভদ্রলোক মন্দির নির্মাণ করছে, সেটা নিয়ে প্রশ্ন উঠেছে যে এই টাকার উৎস কি, তার ট্যাক্স দেখা হোক। সোজা বাংলাতে হচ্ছে, বাংলাদেশে হিন্দু ধর্ম পালন করা যাবে না। হিন্দু ধর্মের মন্দির থাকবে বটে, দয়া দাক্ষিণ্য করে সেই মন্দির থাকবে, কিন্তু মন্দির যদি নতুন করে নির্মাণ করতে হয় তাহলে মুসলমানেরা বা এই তৌহিদি জনতা নির্ধারণ করে দিবে সেই মন্দিরে কোন ভাস্কর্য থাকবে, কোন ভাস্কর্য থাকবে না, সেটার সাইজ কতটুকু হবে। এগুলা বাংলাদেশে সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট হিন্দু ধর্মাবলম্বীরা রয়েছে, তাদের উপরে এইসব অত্যাচারের রিপারকেশন, এবং একই সাথে আমরা সীমান্ত অঞ্চলবর্তী জায়গাগুলোতে যেগুলোতে দেখেছি জামাতিরা নির্বাচিত হয়েছে এই ভুয়া মাগরিবের ইলেকশনে, সেখানে দেখেছি কিভাবে ভারতের অঞ্চলে ঢুকে তাদের জিনিসপত্র চুরি করে আনছে, সেখানে ঢিল মারছে, পাটকেল মারছে, মানে ভয়ঙ্কর এক অবস্থা তৈরি হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে যে বিএনপি আসলে চায় কি? বিএনপি মুক্তিযুদ্ধের কথা বলে, হিন্দুদেরকে প্রলুব্ধ করে, সেখানে তাদের থেকে ভোট নিয়ে এইসব কথাবার্তা বলে সেই উগ্র মৌলবাদীদেরকে, এই জঙ্গিদেরকেই রাস্তায় লেলিয়ে দিয়েছে। প্রকাশ্য রাস্তায় তারা জুতাপেটা করছে হিন্দুদের পরম শ্রদ্ধেয় যে অবতাররা রয়েছে তাদেরকে। সেটা নিয়ে বাংলাদেশের সুশীল সমাজরাও তো কথা বলছে না, কবি সাহিত্যিক যারা আছে তারাও তো কথা বলছে না, কেউ কথা বলছে না, যেন ভয়ে সব নিশ্চুপ হয়ে আছে। আমি জানি না এইটা কোন পর্যন্ত যাবে, কোন পর্যন্ত গড়াবে, বা ভবিষ্যতে এইটার রিপারকেশন বা এইটার মূল্যটা কিভাবে চুকোতে হয় আমার ধারণা নাই। কিন্তু একজন সাধারণ মানুষ হিসেবে আমি আমার প্রতিবাদটা জানিয়ে গেলাম, একজন মুসলিম হিসেবে আমি এই প্রতিবাদটা জানিয়ে গেলাম। আমি মুসলিম, আমি ইসলাম ধর্মের আমি ধারণ করি, আমি নিজেকে মুসলিম বলি, আমি ইসলাম ধর্মকে পালন করি, সেই জায়গা থেকে প্রতিবাদ করে গেলাম যে আমার ধর্মে পরিষ্কার করে বলা হচ্ছে অন্যের ধর্মের প্রতি জুলুম না করবার জন্য।
আমার ধর্মে পরিষ্কার করে বলা আছে তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে, পরিষ্কার করে বলা আছে। আমাদের ধর্মকে যারা কলুষিত করছে, যারা আমাদের এই ইসলাম ধর্মকে কেন্দ্র করে হিন্দুদের উপর আজকে এই অ্যাটাক করছে, আমি একজন মুসলিম বাংলাদেশি নাগরিক হিসেবে এটার প্রতিবাদ জানিয়ে গেলাম। কারণ আমি আমার উত্তর প্রজন্মের কাছে দোষী থাকতে চাই না। আমাকে কেউ যাতে কখনো জিজ্ঞেস করলে আমি বলতে পারি যে প্রতিবাদটুকু আমি করেছিলাম, আমার যতটুকু কণ্ঠ আছে, যতটুকু অ্যাবিলিটি আছে। আমার মনে হয় বাংলাদেশের মানুষকে এটা নিয়ে কথা বলা দরকার। আজকে আপনি চুপ আছেন, কালকে আপনার ঘাড়ে এসে বলবে যে আপনি জামা কাপড় কতটুকু পরতে পারবেন। আপনাকে প্রশ্ন করবে আপনি প্যান্ট কোন সাইজের পরবেন, জামা কোন সাইজের পরবেন। একদিন আপনার কাছে এগুলো আসবে এবং আসছেও। এই উগ্র ধর্মীয় মৌলবাদীরা এই দেশকে যেভাবে ক্যাপচার করছে, যেভাবে নিয়ন্ত্রণ করছে, এই দেশটা একটা ব্যর্থ রাষ্ট্র তথা ব্যানানা রিপাবলিকের দিকেই যাচ্ছে। এখানে কোনো আইন নেই, কোনো কানুন নেই। যেই হিন্দুদের ভোটে আজকে আমি বলবো যে একটা হিন্দুদের ভোটে যেখানে প্রায় 87টার উপরেও বেশি আসন পেয়েছে বিএনপি, এমন তথ্য আমাদের কাছে রয়েছে, সে বিএনপি আজকে যেন নিশ্চুপ এক নীরবতা পালন করছে। কারণ দেশে এখন সংবিধান নাই, আইন নাই। আমি আমার প্রতিবাদ জানিয়ে গেলাম। রাম মূর্তি নিয়ে কথা হচ্ছে, রংপুরের রাম মূর্তি বা রাম মূর্তি রংপুরের সেই পলাশবাড়ির গাইবান্ধাতে। গাইবান্ধা আবার শিরোনাম হয়ে এসেছে। এটা কোন গাইবান্ধা? যে গাইবান্ধাতে আপনাদের মনে থাকার কথা দেলোয়ার হোসেন, দেইলা রাজাকার দেলোয়ার হোসেন সাইদিকে চাঁদে দেখা গেছে বলে মাইকে ঘোষণা করেছিল। সেই সেই কারণে বাংলাদেশে 65 জন মানুষ মারা গেছে পুলিশ সহ, আপনার মনে থাকার কথা। সেই গাইবান্ধাতে এখন রাম মূর্তির একটা যে প্রস্তাবনা সনাতন ধর্মাবলম্বীরা গ্রহণ করেছিল, শুনেছি সেটা সর্বশেষে তৌহিদি জনতার চাপে, প্রশাসনের চাপে, স্থানীয় এমপির চাপে সেটা বন্ধ করে দেওয়া হয়েছে বলে আমি শুনেছি, খবরে পড়েছি। তো এটা আসলে ঘটনা কি? তৌহিদি জনতা নামে আপনি যেগুলো বললেন, তৌহিদি জনতা মানেই এখন সবাই ধরে নেয় একটা আতঙ্ক। তৌহিদি জনতা মানে ধরে নেয় যে তারা কোনো আইন মানবে না, তারা মানুষকে মেরে ফেলবে, পিটিয়ে কুপিয়ে মেরে ফেলবে। তৌহিদি জনতা মানে তারা বর্বর, অশিক্ষিত, মূর্খ, মোল্লা, এই ধরনের শব্দ আমাদের জনমনে ফুটে ওঠে। কিন্তু আমরা তো এটা চাইনি। আমরা তো তৌহিদি জনতার নামে এগুলো হোক আমরা চাইনি। তৌহিদি জনতা মানেই সনাতনীদের বাড়ি ঘর পুড়ে দিবে, সংখ্যালঘু বৌদ্ধদের বাড়ি পুড়ে দিবে। তৌহিদি জনতা মানেই ভালুকাতে মানুষ পুড়িয়ে মেরে ফেলে। তৌহিদি জনতা মানেই মাজার পুড়িয়ে দিবে শত শত। তৌহিদি জনতা মানেই কবরে আগুন লাগাবে। তৌহিদি জনতা মানেই কবর থেকে লাশ তুলে তা পুড়িয়ে দিবে। এটা তো তৌহিদি জনতা হতে পারে না। কিন্তু আমরা বাংলাদেশে তৌহিদি জনতার এই চিত্রটাই দেখতেছি। এগুলো সরাসরি মানবিক অপরাধ, মানবতা বিরোধী অপরাধ, সেই সাথে নৈতিক অপরাধ এবং আইনের অপরাধ, ফৌজদারি অপরাধ, যেটা আমাদের আমাদের অ্যাডভোকেট সাহেব, আইনবিদ সাহেব, তিনি এগুলো নিয়ে বলবেন। সরাসরি এগুলো অপরাধ। আপনি দেখেন এই বাংলাদেশে এখন তারা একটা, বাংলাদেশের লাখো লাখো মসজিদ মাদ্রাসা হয়েছে। বর্তমানে প্রাইমারি স্কুলের ছাত্র হচ্ছে মাদ্রাসা ছাত্র বেশি। দুষ্ট লোকেরা বলে যে এখন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলো মাদ্রাসা হয়ে গেছে। আমাদের অধ্যাপক মেজবাউদ্দিন আহমেদ সাহেব বলেছিলেন, মেজবাউদ্দিন আহমেদ স্যার, তিনি বলেছেন যে আমার চোখের সামনে আমি আমার ঢাকা বিশ্ববিদ্যালয়কে মাদ্রাসার মাদ্রাসা হতে দেখে গেলাম, তিনি বলেছেন। আর কিন্তু আমরা কি দেখতেছি? তৌহিদি জনতার ছত্রছায়ায় আমরা দেখলাম পুরো বাংলাদেশটাকে একটা মাদ্রাসায় পরিণত করা হয়েছে। এটা যে কোনো দেশের জন্য, শুধু বাংলাদেশ না, পৃথিবীর কোনো দেশের জন্য এটা ভালো নয়। ওই দেশের শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, রাজনীতি, গণতন্ত্র, মানবতা, সাহিত্য, এমনকি অর্থনীতির জন্য এটা ভালো কোনো সিমটম না। তার জন্যই আপনি দেখেছেন যে একজন বাংলাদেশি অস্ট্রেলিয়াতে বসবাস করে 4 লক্ষ কোটি টাকা তিনি ভারতে বিনিয়োগ করেছেন। কেন? কারণ জানে যে এই দেশটা এরকম অস্থিতিশীল। একটা 10 লক্ষর, প্রায় বাংলাদেশে 10 লক্ষের মতো মসজিদ মাদ্রাসা রয়েছে। 95% সমান দাবিদার। এর মধ্যে তৌহিদি জনতা দাবিদার আরো আছে। এইখানে গলিতে গলিতে মসজিদ মাদ্রাসা। এখানে একটা রাম মূর্তি নির্মাণ হলে কি মহাভারত শুদ্ধ হয়ে যেত? এখন এটা উল্টো করে বলতে হবে যে বাংলাদেশ কি অপবিত্র হয়ে যেত? বাংলাদেশের হাজারো জায়গার নাম আছে রাম নামে শুরু। আমার এলাকাতে রয়েছে রামনগর, সেটাকে মুসলমানি করে লিখে নাম রেখেছে আরামনগর। এই যে ঢাকার আরামবাগ, আমার তো ধারণা ওইটার নাম বোধহয় রামবাগ ছিল, বা ভারতে তো সাধারণত রামের সাথে বাঘ যায় না, বাগান হতে পারে। একটা ঘটনা ওইখানে আছে, যাক ওটা বাদ দিলাম।
ভারতে রয়েছে, বাংলাদেশে রয়েছেন রামপুরা, আপনাদের এলাকায় আপনার আশেপাশে আপনার জেলায় পাবেন রামচন্দ্রপুর, রামকৃষ্ণপুর, অসংখ্য রামের নাম পাবেন। বাংলাদেশের নদী, গাছপালা, ফল ফুল, অসংখ্য নাম, এগুলি সবকিছুই হিন্দু সনাতনী নামে, যদি আপনি যদি ধর্মের ব্যাখ্যা করেন। বাংলা ভাষার উৎপত্তি কোথা থেকে? বাংলা ভাষার সাথে সংস্কৃত ভাষার মিল পাওয়া যায়, বাংলা ভাষার সাথে হিন্দি ভাষার মিল পাওয়া যায়। এমনকি 52 সালে ভাষা আন্দোলনকে কাফেরের আন্দোলন বলেছে, মুক্তিযুদ্ধকে কাফেরের, হিন্দু মুসলমানের যুদ্ধ বলা হয়েছে। তো এই যে যে একটা রাম মূর্তি নির্মিত হলে কি হতো বাংলাদেশের, বরং আমাদের বাংলাদেশের এই মুহূর্তে লাভ করেছে। ভাই এই যে বিটলেমি না করে, ডিস্টার্ব না করে 2000 ছাত্রকে কি আপনার গল্পটা বলুন। আপনার কোন মায়ের ভাতারের 71 সালে 30 লক্ষ মেরেছে, সেই গল্পটা আগে আপনার মায়ের ভাতারের কাছে জেনে নেন। আপনার খালা মামাদের, খালা ফুপুদের জিজ্ঞেস করেন 71 সালে অগণিত নারীদের কারা ধর্ষণ করছে, সেই গল্পটা একটু শুনে নেন। এখানে ফাত্রামি করতে আসেন না, আমরা এখানে ফাত্রামি করতে আসিনি, এখানে আমরা জাতীয় জনগুরুত্বপূর্ণ কথা বলতে এসেছি। এর কি করতেছেন? এখানে আসছেন 2000 ছাত্র, 2000 মধ্যে 1500 জিন্দা শহীদ ফেরত আসছে। সেটার মুরদে কোলায় নাই আবু সাইদের পোস্টমর্টম রিপোর্ট দেখাইতে, সেটার মুরদে কোলায় নাই যে আরো হত্যা হয়েছে তাদের পোস্টমর্টম দেখাইতে। যাত্রা বাড়িতে 2000 কথা বললেন, আপনারা আপনাদের মেরে ধর্ষণ করছে, তারাই মারছে, সেটাকে জিন্দা শহীদ মানেছে। এগুলো ভাই মুখ খারাপ করেন না, আমাদের একজন ভদ্রলোক আছে, আমি ভদ্রলোক না, স্ট্রিট পিপলের ভাষায় বলি, এখানে একজন আইনবিদ আছেন, আমি এগুলো কথা বলতেছি না, এগুলো বলে হয়তো ফাত্রামি করতে আসেন না কেন? আসছেন ওই যে জুলাই সন্ত্রাসীদের গল্প শোনাইতে আমাদের, না ফাত্রামি করতে আসছেন? হ্যাঁ, ওই কারিনা নাকি ফারিনা, তার কবরে কবরে আপনি পাকিস্তানি পতাকা দেখেন, সেই গল্প শোনাইতে আসছেন আমাদের, না ফাত্রামি করেন। যাই হোক, যেটা বলতেছিলাম, একটা সনাতনীদের একটা ভগবান রামের মূর্তি, সেটা 10 ফুট হোক, 20 ফুট হোক, 100 ফুট হোক, 1000 ফুট হোক, একেবারে চাঁদ পর্যন্ত চলে যাক, কি সমস্যা? কি হবে? আপনি একটা রাম মূর্তি সহ্য করতে পারতেছেন না, তাহলে সারা ইউরোপে, আমেরিকায়, অস্ট্রেলিয়া, কানাডা মসজিদ বানান কোন আক্কেলে? আপনার মিনার এত উঁচু বানান কেন? যদি তারা বলে মিনার আমি বানাইতে দিব না, মসজিদ ছোট বানাবো। যদি বলে নামাজ, আপনারা নামাজ রাস্তার মধ্যে পড়েন, মসজিদ থাকতো, ওইখানে গিয়ে ফাত্রামি করেন। আর নিজের দেশের নাগরিকেরা, নিজের এই দেশ হিন্দুদের দেশ, সনাতনীদের দেশ, বাংলাদেশের মানুষ মুসলমান হয়েছে সর্বোচ্চ 1500 বছর, 1450 বছর সর্বোচ্চ। তার আগে ছিল তারা খ্রিস্টান, বৌদ্ধ, তার আগে ছিল তারা সনাতনী, তার আগে বাংলাদেশিরা, এই বাংলা অঞ্চলের মানুষ ছিল প্রকৃতি পূজারী। এই কথাগুলো আমাদের বুদ্ধিজীবীদের বলার কথা, আমার না, কিন্তু আমাকে বাধ্য হচ্ছে বলতে, কারণ এটা কারণ বিড়ালের গলায় কেউ ঘন্টি বাঁধতে চায় না, আমাকে বাঁধতে হয়, তাই বাঁধি। কারণ যোগ্যরা যখন তাদের নিজের দায়িত্ব পালন না করে, তখন অযোগ্যদের চলে আসতে হয়, দায়িত্ব নিয়ে বলতে হয়, তাই এগুলো বলতেছি। এই বাংলাদেশের মানুষ এইখানে এইখানে রামের মূর্তি বানাবে না, কোথায় বানাবে? পাকিস্তানেও বানাইতে পারবে, ওইখানেও রামের পুত্র লব আর কুশের শহর লাহোর। তাহলে রামের মূর্তি কোথায় বানাবে? ইরানে। রামের মূর্তি কোথায় বানাবে? মক্কার সামনে, মদিনার সামনে রামের, হিন্দুদের ভগবানের রামের মূর্তি কোথায় বানাবে? ইরাকে। না তো বাংলাদেশেই বানাবে। আপনি বানাতে দিলে কি সমস্যাটা? বরং আপনি যদি ভগবান সনাতনীদের ভগবান রামের মূর্তি এখানে স্থাপন করতে দেন, তাহলে আপনারা প্রমাণ করতে পারবো যে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, বাংলাদেশ সৌহার্দ্যের দেশ, বাংলাদেশ গণতান্ত্রিক দেশ, বাংলাদেশ সংখ্যালঘুদের অধিকারকে রক্ষা করার দেশ। সেই সুযোগটা আপনি দেননি, আমরা দিচ্ছি না। এইখানে তৌহিদি জনতার ইমান নষ্ট হয়ে যায় কেন? ভগবান রামের একদল মানে বদমাইশিরে দেখেন, একদল বলে মন্দির হইতে দিব না, আরেক দল বলে হিন্দুই থাকতে দিব না, আরেক দল বলে রামের মূর্তি বানাবো, একটু ছোট বানাও। ফাত্রামিটা দেখেন, নিজেরাই সিদ্ধান্ত আসতে পারেন এই কোনটাকে। আপনার কি ইমানের জোর যে একটা সনাতনীদের ভগবান রামের মূর্তি দেখলাম আপনার ইমান চলে যাবে? ওইরকম ইমান আল্লাহ মুসলমান হয়ে লাভ কি ভাই? ওইরকম ইমানদার হওয়ার তো আপনার দরকার নাই। আপনি একটা মন্দির দেখলে আপনার ইমান চলে যায়, আপনার নারীরা যদি বোরকা ছাড়া যায়, আপনার নাকি ইমান দণ্ড সোজা হয়ে যায়। তো মাদ্রাসায় পোলাপান এই ল্যাম এক্সকিউজ কেন দেখান? এই ল্যাম এক্সকিউজ দেখানোর কোনো দরকার আছে? মাদ্রাসায় পোলাপান তো নারী না, ওরা তো পুরুষ পোলা, ওদের দেখলে তো আমরা দেখি আপনাদের ইমান দণ্ড খারাপ। এগুলো ফাত্রামি বাদ দেন, বাংলাদেশটাকে বাংলাদেশের মতো থাকতে দেন। এই বাংলাদেশের শিক্ষা, সংস্কৃতি, ধর্ম সম্মিলিত ভাবে আমরা থাকতে চাই। যারা এই তৌহিদি জনতার নামে মন্দির সেখানে হতে দিলেন না, সেখানে স্থগিত করে দিলেন, আবার ওইখানে গিয়ে বলতেছেন এগুলো দেখতে হবে এইখানে কোনো বিদেশি ষড়যন্ত্র আছে কিনা। তাহলে বিদেশে যখন মসজিদ বানান, সেটা কি বিদেশি ষড়যন্ত্র থাকে? কথার কথা তো সেটা প্রমাণ হয়। আপনি যদি আপনার দেশের সংখ্যাগরিষ্ঠতার জোরে
আপনি হিন্দুদের মন্দির বানাইতে দিবেন না, খ্রিস্টানের গির্জা বানাইতে দিবেন না, হিন্দুর মূর্তি বানাইতে দিবেন না। এটা যদি আপনি গায়ের জোরে করেন, তাহলে অন্য জায়গায় যদি গায়ের জোরে শুরু করে, তখন আপনি কোথায় যাবেন? আপনার ইমানের জোর নষ্ট হয়ে যায় ভগবান রামের মূর্তি দেখলে, কিন্তু আপনার ইমানের জোর নষ্ট হয় না ড্রাগের ব্যাপারে দেখলে, ইয়াবার ব্যাপারে দেখলে আপনার ইমানের জোর নষ্ট হয় না। আপনার ইমানের জোর নষ্ট হয় না ৭১-এ যারা খুন ধর্ষণ করেছে তাদের দেখলে আপনার ইমান নষ্ট হয় না। আপনার ইমান নষ্ট হয় একটা পাথর বা মাটির একটা মূর্তি দেখলে, যেটা আপনিই বলেন এটা জড়, এর কোনো আত্মা নাই, এর কোনো কাজ নাই, কোনো মূর্তির কোনো ক্ষমতাই নাই। কিন্তু বোঝা গেল যে মূর্তির ক্ষমতা আছে, বোঝা গেল মাটির হোক পাথর হোক মূর্তির অনেক ক্ষমতা। বোঝা গেল ১০ লক্ষ মসজিদ মাদ্রাসা থাকার পরেও, ৯৫% মুসলমান থাকার পরেও, এই দেশের সরকার মুসলমান থাকার পরেও, সংসদে সংবিধানে বিসমিল্লাহ লাগানোর পরেও, রাষ্ট্রধর্ম ইসলাম থাকার পরেও, একটা পাথরের মূর্তির সামনে সব আপনারা হিজড়া হয়ে যান। এটাই আপনি প্রমাণ করে দিলেন। হিন্দুরা এগুলো বলতেছে যে ভাই আপনাদের ইসলাম ধর্ম এতই দুর্বল যে একটা ভগবানের মূর্তি থাকলে, পাথরের মূর্তি থাকলে ইসলাম নষ্ট হয়ে যাবে, মুসলমানের ইমান নষ্ট হয়ে যায়। মুসলমানের ইমান খাদ্যে ভেজাল দেখলে নষ্ট হয় না, মুসলমানের ইমান ওজন কম দিলে নষ্ট হয় না, মুসলমানের ইমান ব্যাংক লোন মেরে দিলে নষ্ট হয় না, মুসলমানের ইমান বোনের ওয়ারিশ মেরে দিলে নষ্ট হয় না, মুসলমানের ইমান মাদ্রাসা লক্ষ লক্ষ ছাত্র বলৎকার হলে তাদের ইমান নষ্ট হয় না, দুর্বল হয় না। মুসলমানের ইমান ওষুধে ভেজাল দিলে নষ্ট হয় না, মুসলমানের ইমান সুদ খেলে নষ্ট হয় না, মুসলমানের ইমান ঘুষ খেলে ইমান দুর্বল হয় না। মুসলমানের ইমান দুর্বল হয়ে যায় মূর্তি রাখলে, একটা মাটির মূর্তি, একটা 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 সনাতনীদের ভগবান রামের মূর্তি রাখলে, সেটা পাথর হোক মাটির হোক, এই দেশের ইমান নষ্ট হয়ে যায়। ওই রকম ইমানদার মুসলমান আসলে আদৌ দরকার আছে কিনা, সেটা মুসলমান সমাজ এটা বিবেচনা করা উচিত। জি, ধন্যবাদ। সরকারের ১০০ দিনের বেশি পেরিয়ে গেছে, মন্ত্রীরা বিভিন্ন দেশে সফর করছেন, কিন্তু স্বয়ং প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি এখন পর্যন্ত কোনো দেশে যাননি। তার বিদেশ সফর আসলে শুরু হবে কোন দেশ দিয়ে? তিনি কি প্রথমে চীনে যাবেন, ভারতে যাবেন, নাকি মালয়েশিয়ায় যাবেন? কেন তার এই বিদেশ সফর নিয়ে এত দেরি হচ্ছে বা এত কথা হচ্ছে? ক্ষমতায় আসার পরে অনেকেই ধরে নিয়েছিলেন যে তারেক রহমানের প্রথম বিদেশ সফর হবে ভারত, এবং ১৭ই ফেব্রুয়ারি তিনি শপথ নিয়েছেন। মার্চ মাসেই তার ভারত সফরে যাবার কথা ছিল, এবং আমরা দেখেছি যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিল মরিশাস যাবার পথে ভারতে কিছুদিন ছিলেন, এবং তখন তিনি ভারতের মন্ত্রী এবং অজিত দোভাল অনেকের সাথেই গুরুত্বপূর্ণ মিটিং করেছেন। অনেকেই বলছিল যে তিনি সেই সফরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনা করেছিলেন, কিন্তু ভারতের পক্ষ থেকে আজ অবধি তারেকের ভারত সফর বিষয়ে কোনো তারিখ পাওয়া যায়নি। এদিকে তিনি চীন যাবেন এটি নিয়েও কিন্তু অনেক কথা শোনা যাচ্ছে, এবং সর্বশেষ শুনেছিলাম যে এই মাসেই তিনি চীন সফরে যাবেন। তারেক রহমান যেন চীন সফরে যান, এর জন্য তার সরকারের পক্ষ থেকে কিন্তু ব্যাপক তোড়জোড় চলছে। ভারত সফর নিশ্চিত না হলেও এই মুহূর্তে ৩ জন বিএনপি সরকারের সিনিয়র মন্ত্রী চীনে রয়েছেন, ডেপুটি স্পিকার চীনে রয়েছেন, এবং তাদের সম্মিলিতভাবে চেষ্টা হলো যে তারেক রহমান যেন জুনের শেষ সপ্তাহে চীনে যেতে পারেন। ২৩শে জুন থেকে ২৯শে জুনের মধ্যে তারা তারেক রহমানের চীন সফরের জন্য সর্বোচ্চ চেষ্টা করছেন। এদিকে চীনা রাষ্ট্রদূত ঠাকুরগাঁয়ে গিয়েছিলেন। মির্জা ফখরুল আলমগীরের ঠাকুরগাঁয়ে তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের শিক্ষা সামগ্রী বিতরণ করেছেন, এবং সেখানে মির্জা ফখরুল আলম যে বক্তৃতাটা দিয়েছেন, এবং চীনা রাষ্ট্রদূত চীনা ভাষায় যে বক্তৃতা দিয়েছেন, দুটোই বেশ আনন্দদায়ক ছিল উপস্থিত যারা সেখানে ছিলেন। চীনা রাষ্ট্রদূত চীনা ভাষায় বক্তৃতা দিয়েছেন, এবং সেখানে একজন তরুণী দোভাষী ছিলেন, তিনি সেটা আবার বাংলা করে দিয়েছেন। চীন সফরে যাবার জন্য মরিয়া হয়ে চেষ্টা করা, আবার বিভিন্ন সীমান্ত এলাকায় চীনের অ্যাক্টিভিটিস, যেমন ৩টি সীমান্ত এলাকায় তারা ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মাণ করতে চেয়েছে। ঠাকুরগাঁয়ে
তারা আগামী বছর একটি প্রতিনিধি দল পাঠাবেন, সেখানে ইন্ডাস্ট্রি করবার কথা বলা হচ্ছে। এর আগে বরগুনায় চীনা রাষ্ট্রদূত গিয়েছিলেন, যেখানে একটি ড্রোনকে নিষ্ক্রিয় করা হয়েছিল এবং জেলেরা পেয়েছিলেন। তো চীন সারা বাংলাদেশ দাপিয়ে বেড়াচ্ছে। তো চীন যখন সারা বাংলাদেশ দাপিয়ে বেড়াচ্ছে, তখন মার্কিন রাষ্ট্রদূত বেন ক্রিস্টেনসনের ভূমিকা আসলে কি হওয়া উচিত? তার তো চাকরি থাকার কথা না, কারণ তিনি সিনেটে যে ইন্টারভিউটা দিয়েছিলেন বাংলাদেশে রাষ্ট্রদূত হিসেবে ফাইনাল মনোনীত হবার আগে, সেখানে তাকে প্রশ্ন করা হয়েছিল বাংলাদেশে চীনের প্রভাব তিনি কিভাবে কমাবেন, এবং তিনি বলেছিলেন তিনি চেষ্টা করবেন। কিন্তু এখন দেখা যাচ্ছে যে তিনি আসার পরে বাংলাদেশে চীনের প্রভাব আগের যে কোনো সময়ের চাইতে অনেক বেশি বেড়ে গেছে, এবং তারই লক্ষণ আমরা দেখছি। এখন তারেক রহমান চীনে গেলে কি আলোচনা হবে সেটি নিয়েও কিন্তু এই যে সিনিয়র মন্ত্রীরা গেছেন, এটি নিয়ে আলোচনা হচ্ছে যে তারেক রহমান যদি চীন সফরে আসেন তাহলে কি নেবেন কি দেবেন এগুলো নিয়ে আলোচনা হবে। তো ভারতে যাবেন, চীনে যাবেন, কিন্তু তার সফরের ডেটটা আমরা পাচ্ছি না। এটাই সমস্যা, যে তিনি আসলে কবে যাবেন। এই যে মালয়েশিয়া যাবেন বলে আবার শুনলাম, সেই মালয়েশিয়া যাওয়াটাও এখনো নিশ্চিত হতে পারছে না। তার মানে কি তারেক রহমানের বিদেশ সফরটা ঝুলে আছে, এবং এটা কি তারেক রহমানের সরকারের আন্তর্জাতিক কূটনীতির দেউলিয়াত থেকে প্রমাণ করে কিনা সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যে ফিসফাস শুরু হয়ে গেছে। অনেকেই বলছেন তারেক রহমানের প্রথম বিদেশ সফর যদি চীন হয় তাহলে সেটা খুবই ভালো, তার প্রথম বিদেশ সফর যদি চীন না হয় তাহলে সেটা আরো ভালো। এইটা একটা কূটনৈতিক মারপ্যাচের কথা হয়ে গেল। এই যে তারেক রহমানের যে চীনের সাথে মাখামাখি বা তার সরকারের পক্ষ থেকে যে চীন প্রীতি, এটা অন্যান্য পরাশক্তিগুলো কিভাবে দেখছে, ভারত কিভাবে নিচ্ছে। এই যে সীমান্ত এলাকায় চীনকে নিয়ে বিভিন্ন স্থাপনা তৈরি করা হচ্ছে, লালমনিরহাটে যে এয়ারবেস আছে সেখানে চীনা উপস্থিতি, সবকিছু তো ভারত খুব একটা ভালোভাবে নিচ্ছে বলে মনে হয় না। এবং এই সময় ভারতের নতুন রাষ্ট্রদূত এলেন দীনেশ ত্রিবেদী, এই প্রথম একজন প্রবীণ রাজনীতিবিদকে তারা রাষ্ট্রদূত হিসেবে বাংলাদেশে পাঠালো। প্রবীণ রাজনীতিবিদই শুধু না, তিনি কেন্দ্রীয় মন্ত্রীও ছিলেন এবং তিনি চমৎকার বাংলা বলেন। এই পশ্চিমবঙ্গের রাজনীতির সাথে তিনি দীর্ঘদিন জড়িত থাকার কারণে তিনি বাংলা বলেছেন, এবং তিনি বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে এসেছেন গতকাল, এবং তার প্রথম দিনের চলার পথে তিনি পদ্মা সেতু হয়ে এসেছেন, পদ্মা সেতুতে নেমেছেন, এবং যশোরে তিনি যে কথাগুলো বলেছেন, তিনি দুই দেশের বৃহত্তর ঐক্যের কথা বলেছেন। 140 কোটির ভারত আর 20 কোটির বাংলাদেশ মিলে 160 কোটি, তাদের একই আকাশ একই বাতাস। এই কথাটাকে খুব ভালোভাবে খোলা মনেও নেওয়া যায়, আবার এটাকে বেশ মানে এটার বিরোধিতা করবার মতো অনেক সুযোগ আছে। এমন একটা ঘুগলি তিনি প্রথম দিনেই ছেড়েছেন। তো এখন কথা হচ্ছে যে তিনি দুই দেশের ঐক্য মানে কি, বাংলাদেশ ভারত এক হয়ে যাবে। আবার আরেকটা কথা হচ্ছে বাংলাদেশ ভারতের ঐক্যের কথা বলছেন, তাহলে সার্ক কি দোষ করলো? তো এই কূটনীতির এই খেলাগুলো চলছে। বাংলাদেশ আসলে আন্তর্জাতিক কূটনীতিতে যে কোন দিকে যাচ্ছে, কার বন্ধু হতে যে কার শত্রু হয়ে যাচ্ছে, এই আলোচনাগুলো কিন্তু হচ্ছে। এবং এই বাংলাদেশ চীনের এই সম্পর্ক, সেটা নিয়ে ভারত এবং আমেরিকার উদ্বেগ, ঠিক তখন আমরা দেখছি যে এই যে ইসলামী ব্যাংক নিয়ে বিএনপি সরকার এবং জামাতে ইসলামের মধ্যে যে একটা টাগ অফ ওয়ার শুরু হয়েছে, ঠিক সেখানে এই দ্বন্দ্ব মেটাতে সক্রিয় হয়েছেন মার্কিন রাষ্ট্রদূত বেন ক্রিস্টেনসন। নিন্দুকেরা বলছে যে একটা দেশ কোন পর্যায়ে গেলে তার নিজেদের ব্যাংকিং ইস্যুতেও বিদেশি রাষ্ট্রদূতের হস্তক্ষেপ করতে হয়। এটা কি বাংলাদেশের জন্য খুব সম্মানজনক, নাকি ব্রেন ক্রিস্টেনসনের আসলে কাজের পরিধিটা বা তার সীমাটা তিনি নিজেই হয়তো জানেন না, যেখানেই যখন ইচ্ছে হচ্ছে তিনি স্টেপ ইন করে যাচ্ছেন? একজন রাষ্ট্রদূত কি এটা করতে পারে, না এটা কূটনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে?
প্রিয় বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন। এই যে আমাদের বাংলাদেশ, এটি 53-54 বছরের স্বাধীন একটি দেশ, কিন্তু এই বাঙালির শেকড়